বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই বইয়ের মধ্যে বা আমাদের এই বইটিকে আসলে পূর্ণাঙ্গ ডিজিটাল বলার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আমরা এই বইয়ের মধ্যে তোমাদেরকে কিউআর কোড দিয়ে দিচ্ছি, যাতে করে একজন শিক্ষার্থী ঘরে বসে তার যখন যেই টপিকটি সমস্যা হবে সে যদি ওই টপিকটি কিউআর কোড স্ক্যান করে ওই টপিকের উপর যে কিউআর কোড দেওয়া থাকবে, তাহলে একজন শিক্ষক এসে তাকে সরাসরি ওই বিষয়টি বুঝিয়ে দিবে অনলাইনে। তো আমরা বলতে পারি আসলে আমাদের এই বইটি ক্রয় করা মানে একজন শিক্ষককে কিনে ফেলা, কারণ তোমার যখনই সমস্যা হবে তখনই তুমি সেই কিউআর কোড স্ক্যান করবা, টিচার এসে তোমাকে ওই বিষয়টির খুঁটিনাটি যাবতীয় যা কিছু আছে সব কিছু বুঝতে হবে। আমরা নর্মালি কি করি, আমরা আমাদের গাইড থেকে ফার্স্টে সলিউশন দেখি, সলিউশন দেখার পরে যদি আমরা না বুঝি তাহলে আমরা অনলাইনে ইউটিউবে ভিডিও লিখে সার্চ করি যে এসএসসি বা ঢাকা বোর্ড 25 বা অমুক বোর্ড 25 বা এই এমসিকিউটা লিখে সার্চ করি, দেন কেউ অনেক সময় ভিডিও খুঁজে পায়, অনেক সময় ভিডিও খুঁজে পায় না। কিন্তু এবার আর তোমাকে ভিডিও খুঁজতে হবে না, জাস্ট কিউআর কোড স্ক্যান করলেই একজন শিক্ষক এসে তোমাকে পুরো বিষয়টি সমাধান করে দেবে। তো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। সো আমি আশা করবো আমার শিক্ষার্থীদের কাছেও এটা ইন্টারেস্টিং লাগবে, তারা এই বিষয়টা ফলো করবে, তারা কেমিস্ট্রিতে এইভাবে পড়বে এবং এভাবে পড়েই তারা কেমিস্ট্রিতে অনেক বেশি ভালো করবে। ওকে, তো সেই আশা রেখে আসলে আজকের এই পর্ব শুরু করা। আমরা মূলত কথা বলতেছিলাম আমাদের চ্যাপ্টার 3 নিয়ে, চ্যাপ্টার 3 এর আমরা সিকিউ সমাধান করেছিলাম। তো আজকে আমরা সমাধান করব এই পর্বে চট্টগ্রাম বোর্ড 2023 এর একটা বোর্ড প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2023 এর একটা প্রশ্ন আমরা সমাধান করব। তো চলো আমরা দেখি আসলে আমাদেরকে উদ্দীপক হিসেবে কি কি দেওয়া আছে, কি কি প্রশ্ন চাওয়া হচ্ছে এবং সেগুলোর অ্যান্সার কি হবে সেগুলোই আসলে আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, তো দেখো এখানে উদ্দীপকে আমাদেরকে দুইটা দৃশ্যকল্প দেখানো হচ্ছে। তো দৃশ্যকল্প একে বলতেছে যে 4f 4p 4d অরবিটাল, চারটা অরবিটাল কথা বলা হচ্ছে 4f 4p 4d। আর দৃশ্যকল্প 2 এ বলা হচ্ছে যে একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর 5.357 × 10⁻23 গ্রাম, এর নিউটন সংখ্যা 17। ওকে, তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হ্যালোজেন কাকে বলে। তো দেখো হ্যালোজেন কথার অর্থ কিন্তু লবণ উৎপাদনকারী, মানে হ্যালোজেন একটা গ্রিক শব্দ যার বাংলা অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। তো এখানে বলা হচ্ছে যে আমাদের যে পিরিয়ডিক টেবিল, সেই পিরিয়ডিক টেবিলের গ্রুপ 17তে যারা আছে এই 17 মৌলসমূহকে হ্যালোজেন বলা হয়, কেননা এরা লবণ উৎপন্ন করতে পারে গ্রুপ 1 এর সাথে বা গ্রুপ 2 যারা সক্রিয় ধাতু আছে এদের সাথে বিক্রিয়া করে এরা লবণ উৎপন্ন করতে পারে বিধায় আমরা এই গ্রুপটাকে কি বলতে পারি, হ্যালোজেন বলতে পারি। আচ্ছা, নাম্বার 2, আর্গন এর স্থিতিশীলতা ব্যাখ্যা করো। আর্গনকে কেন আমরা স্থিতিশীল বলি বা স্থিতিশীল বলতে পারি, আসলে এইটাই আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা দেখি যে আর্গনকে কেন আসলে স্থিতিশীল বলা হয়। ওকে ফাইন, সো দেখো এখানে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা আমরা ফার্স্টে দেখব। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি বলতে পারি যে আর্গন মৌলের সর্বশেষ কক্ষপথ অষ্টক পরিপূর্ণ। দেখো সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা, 8টা। তাহলে আর্গন মৌলের সর্বশেষ কক্ষপথ অষ্টক পরিপূর্ণ বা তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকায় সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সে কারোর সাথে বিক্রিয়া করে না, সে কারোর থেকে ইলেকট্রন নিবেও না, সে কারোর থেকে ইলেকট্রন দিবেও না। এই যে অষ্টক পরিপূর্ণ যে অবস্থাটা, এই অষ্টক পরিপূর্ণ অবস্থার কারণেই মূলত আর্গন কি বেশি স্থিতিশীল এবং নিষ্ক্রিয় রূপে ক্রিয়া করে। সো জাস্ট আমাদের ব্যাখ্যায় আমরা লিখবো যে অষ্টকপূর্ণ থাকার কারণে আমরা আর্গনকে কি বলতে পারি, স্থিতিশীল বলতে পারি। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বলছে দৃশ্যকল্প 2 এর মৌলটি শনাক্ত করো। দৃশ্যকল্প 2 এ কি বলেছে যে একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর সামথিং এবং এর নিউটন সংখ্যা হচ্ছে 17। নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে এবং নিউটন সংখ্যা দেওয়া আছে, এখান থেকে আমাকে আসলে মূলত পরমাণুটি শনাক্ত করতে হবে। ওকে, তো আমরা এখন সেই নিউক্লিয়াসের ভর থেকে পরমাণু শনাক্ত করব। দেখো এই প্রশ্নে গ নাম্বার প্রশ্নের অ্যান্সার এখন আমরা খুঁজবো। তাহলে আমরা ফার্স্টে সূত্রটা লিখব। সূত্রটা কি, আমাদের সূত্র হচ্ছে যে নিউক্লিয়াসের প্রকৃত ভর ইজ ইকুয়ালস টু প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের ভর প্লাস নিউটন সংখ্যা ইন্টু নিউটনের ভর। তো আমাদের এই প্রশ্নে আমরা দুইটা তথ্য পাচ্ছি। নাম্বার 1 আমরা নিউক্লিয়াসের ভর পেয়ে যাচ্ছি, নাম্বার 2 আমরা নিউটন সংখ্যা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাদেরকে কিন্তু প্রশ্নে বলা আছে যে নিউটন সংখ্যা 17, তো আমরা সেই নিউটন সংখ্যা 17 এটা আমরা আমাদের প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এরপরে আমরা নিউক্লিয়াসের ভরের নিচে নিউক্লিয়াসের ভর বসালাম, প্রোটন সংখ্যা মূলত আমরা বের করব। এটা আমাদের এই প্রশ্নের জন্য অজানা মান। একটি প্রোটনের ভর সেটা আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে এই যে 1.673 10⁻24, আর নিউটন সংখ্যা হচ্ছে 17,
আর একটি নিউটন সংখ্যার ভর 1.675 10 টু দি পাওয়ার -24। সো এই তথ্যগুলো আমরা কালেক্ট করতেছি। তো এখানে কিছু ভ্যালু আছে আমাদেরকে মুখস্থ জানতে হবে, যেরকম একটি প্রোটনের ভর, এটা প্রশ্নে দেওয়াও থাকতে পারে না দেওয়াও থাকতে পারে, তোমাকে মুখস্থ করতে হবে। একটি নিউটনের ভর 1.675 10 টু দি পাওয়ার -24, এই ভ্যালুগুলো তোমাকে প্রশ্নে বলেও দিতে পারে নাও বলে দিতে পারে। তো আমার এখন সেকেন্ড কাজ কি বলতো? আমার সেকেন্ড কাজ হচ্ছে এই যে আমার যে তথ্যগুলো আছে, তো এই তথ্যটাকে আমাকে এখন কমপ্লিট করতে হবে। তো আমরা এখান থেকে দেখো, ফার্স্ট অফ অল আমরা তো নিউক্লিয়াসের ভর তো বসালামই 5.357। তো এখান থেকে আমরা এই ভ্যালুগুলো বসানোর পরে এখান থেকে যে এই যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমরা মাইনাস করে নিয়ে আসলাম কোথায়? সমীকরণের বাম পাশে। সমীকরণের বাম পাশে নিয়ে আসলে পজিটিভ ভ্যালু ছিল, সেই ভ্যালুটা এই পাশে নেগেটিভ আকারে চলে আসলো। আর এই পাশে কি থাকলো? এই পাশে থাকলো প্রোটন সংখ্যা ইনটু 1.673 10 টু দি পাওয়ার -24। তো এরপরে আমরা সেই 1.673 10 টু দি পাওয়ার -24 দ্বারা ডিভাইড করব, কারণ এই সংখ্যাটা এই প্রোটন সংখ্যার সাথে গুণাকার আছে, এই পাশে আসলে ডিভাইড হয়ে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু প্রোটন সংখ্যা। দেন এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ফাইনাল ফলাফল আসতেছে 15। তার মানে আমরা যেই মৌলের নিউক্লিয়াসের ভর নিয়ে কাজ করতেছি, এই মৌলটি হচ্ছে আসলে ফসফরাস, এবং এই ফসফরাসের নিউট্রন সংখ্যা দেওয়া আছে আর নিউক্লিয়াসের ভর দেওয়া আছে। তো আমাকে যেহেতু মৌলটি শনাক্ত করতে বলছে, তো আমরা এখান থেকে গাণিতিক উপায় দেখাইতে পারি যে মৌলটি হচ্ছে ফসফরাস। আচ্ছা, তাহলে আমাদের গ নাম্বার অ্যান্সারটিও ক্লিয়ার। ঘ নাম্বারে যাচ্ছে, দৃশ্য 1 এর শক্তির ক্রম বিশ্লেষণ করে। এই যে 4f 4p 4d তিনটা অরবিটাল আমাকে দেওয়া আছে, এই তিনটা অরবিটালের মধ্যে কার শক্তির মান বেশি, কার শক্তির মান কম, এইটা আসলে আমরা এখন বের করার চেষ্টা করব। তো চলো আমরা ঘ এর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, তো শক্তির মান যে আমরা বের করব, এই শক্তির মান আসলে ডিপেন্ড করতেছে n প্লাস l এর মান। আউফবাউ নীতি বলতে একটা নীতি আছে, যে নীতিতে আমরা বলতে পারি যে যার n প্লাস l এর মান যত বেশি তার শক্তি তত বেশি, যার n প্লাস l এর মান যত কম তার শক্তি তত কম। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এই তিনটা অরবিটালের n প্লাস l এর মানটা আসলে বের করা। তো ফার্স্ট আসতেছে আমাদের কাছে 4f। তো এই যে 4 যে সহগটা, সেই সহগটা সবসময় হবে n এর মান, আর এই f এর জন্য l এর একটা মান আছে, f এর জন্য l এর মানটা কত? 3। তাহলে 4 হচ্ছে n এর মান আর l এর মান 3, যোগফল হচ্ছে 7। 4p বলছি আগে যে সহগ হচ্ছে সবসময় n এর মান, তাহলে যেহেতু 4p, এটারও সহগ হচ্ছে 4, আর p এর জন্য l এর মানটা হচ্ছে 1। তাহলে 4 + 1 = p এর জন্য, 4p এর জন্য সেই n প্লাস l এর ভ্যালু হচ্ছে 5, আর 4d, তাহলে n এর ভ্যালু হচ্ছে 4, আর d এর জন্য l এর মানটা হচ্ছে 2। তো 4 + 2 = 6। তাহলে দেখো, তিনটা অরবিটালের জন্য আমরা তিনটা ভ্যালু পেলাম n প্লাস l এর মান। একটা হচ্ছে 4 + 3 = 7, আর একটা হচ্ছে 4 + 1 = 5, আর একটা হচ্ছে 4 + 2 = 6। তাহলে এই যে তিনটা ভ্যালু, তাহলে এখন আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার যে সব থেকে বেশি মান কোনটা। সব থেকে বেশি মান হচ্ছে 7, তারপরে কত, তারপরে 6, তারপরে কত, তারপরে 5। তাহলে আমাকে যদি সাজাতে বলে, তাহলে সব থেকে বেশি ভ্যালু হবে 7, তারপরে হবে 6, তারপরে হবে 5। তো এই 7 আসলে কোন জায়গা থেকে? এই 7 আসছে 4f থেকে। তাহলে শক্তির বিচারে সব থেকে বেশি শক্তি হবে কার? শক্তির বিচারে সব থেকে বেশি শক্তি হবে 4f এর। এরপরে সেকেন্ড সিরিয়ালে কে আছে? সেকেন্ড সিরিয়ালে আছে 4d। তাহলে সেকেন্ড সিরিয়ালে আছে 6, তাহলে 6 আসছে কোন জায়গা থেকে? 4d থেকে। তাহলে সেকেন্ড শক্তির মান কত হবে? 4d। এবং সব থেকে কম শক্তির মান হচ্ছে 5, যেটা কিনা আসতেছে 4p থেকে। তাহলে আমরা 4p কে বলতে পারবো যে সব থেকে কম শক্তির মান। ওকে, তাহলে আমরা যদি শক্তির ঊর্ধ্বক্রম বা অধক্রম যেটাই বলো না কেন সেভাবে সাজাই, তাহলে 4f এর শক্তি হচ্ছে সব থেকে বেশি, 4d এর শক্তি হচ্ছে মিডিয়াম, এবং 4p এর শক্তি হচ্ছে সব থেকে কম। সো বেসিক্যালি আমাকে এই আউফবাউ নীতির সাহায্যে n প্লাস l এর মান দ্বারা আমাকে শক্তির ক্রমটাই আসলে এখানে কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। ওকে, তো তাহলে আমি আশা করতেছি আমি তোমাদেরকে এই সৃজনশীলটা যেভাবে ভেঙে ভেঙে প্রশ্ন ধরে ধরে বুঝিয়েছি, আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের যাবতীয় যা কিছু আছে, হোক সেটা সিকিউ, হোক সেটা এমসিকিউ, হোক সেটা সাজেশন, সকল কিছুই কিন্তু আমরা তোমাদেরকে ঠিক এরকম ধরে ধরে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। সো আমি তোমাদেরকে বলবো, এই বইটা তোমাদের বাসায় থাকা মানে আমি তোমাদের বাসায় আছি,
তোমাকে জাস্ট একটু কষ্ট করে এই কিউআর কোড স্ক্যান করে ভিডিওটা দেখতে হবে। আসলে আমাদের এই টেকনিক পাবলিকেশনের একটাই উদ্দেশ্য যে বাংলাদেশের ঘরে ঘরে এই ডিজিটাল বইটা পৌঁছে দেওয়া, যাতে করে যারা বাসায় প্রাইভেট পড়তে পারে না, যারা একটু অসচ্ছল, তারা যেন এই ভিডিওগুলো দেখে তারা যেন নিজেরা কেমিস্ট্রি বুঝতে পারে, ফিজিক্স বুঝতে পারে, ম্যাথ বুঝতে পারে এবং পরীক্ষায় তাদের সেই কাঙ্ক্ষিত যেই মার্কস, সেই মার্কসটা তারা তুলতে পারে। সো আশা করব আমার শিক্ষার্থীরা এই বইটি সংগ্রহ করবে এবং তারা তাদের কেমিস্ট্রির যে দক্ষতা, সেই দক্ষতাটাকে আরও বেশি বৃদ্ধি করবে। সো আজকের পর্ব এই পর্যন্তই শেষ করলাম। আবার কোনো সৃজনশীলের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।